নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথে আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প পুঁজি। বাড়িটা তো আমারই বাবার, আমার বুঝি তার একটা ঘরে একটু অধিকার নেই? 9 বছরের মেয়েটা তার কটা চুল উড়িয়ে ফ্রিল ফ্রক দুলিয়ে ঘাড় বাঁকিয়ে আর চোখে আগুন জ্বেলে এই চরমতম কূট প্রশ্নটি করে বসে, মার ক্রুদ্ধ মুখের দিকে সোজা তাকিয়ে। সোমা স্থির হয়ে যায়, সোমা পাথর হয়ে যায়। সোমার কথা বলতে দেরি হয়। 9 বছরের মিন্টুর মুখ দিয়েই সত্যি এই কথাটা বেরোলো, এটা বুঝতে তার সময় লাগে। তারপর সোমা রূঢ় কর্কশ গলায় বলে, কি বললি? মিন্টু এমন কিছু নম্র শান্ত ধীর মেয়ে নয়। মিন্টু অবাধ্য, মিন্টু উদ্ধত। মিন্টুর বেড়াতে যাওয়ার সময় জামা পছন্দ না হলে ওইভাবেই ঘাড় বাঁকিয়ে তেড়ে ওঠে, আমার ইচ্ছে মতন একটাও জামা তুমি পরতে দেবে না আমায়? কিন্তু সে আলাদা, চোখে এমন আগুন জ্বলে না তখন। আর সোমা যখন কড়া গলায় বলে, না দেব না, এক্ষুনি থেকে নিজের ইচ্ছে চলতে তোমায় দেব না আমি, আমার যা ইচ্ছে পড়াবো, তখন জল ভরা চোখে লাল লাল মুখে পড়েও নেয় মায়ের নির্দেশটি। তারপর অবশ্য নালিশ চলে আড়ালে অন্তরালে। সুপ্রিয় হতাশ গলায় স্ত্রীকে বলে, আচ্ছা তুচ্ছ জিনিস নিয়েই বা এত লাঠালাঠি করো কেন তুমি? যেটা ইচ্ছে হয়েছে পড়ুক না, ক্ষতি কি? ক্ষতিটা যে কি তোমায় বোঝাতে পারবো না। সোমা স্বামীর সঙ্গে রূঢ় গলায় কথা বলে, ভবিষ্যৎটা ভাবতে হবে আমাকেই। এখন থেকে এত স্বেচ্ছাচারী হয়ে উঠলে শেষকালে কোথায় পৌঁছাবে তোমার ধারণা আছে? সুপ্রিয় প্রসঙ্গটা হালকা করতে চায়, বলে, সে তোমার জামাই বেটা বুঝবে। মনে মনে বলে, যেমন আমি বুঝছি। কিন্তু সোমা মেয়ের শিক্ষা দীক্ষায় ওরকম শিথিলতা পছন্দ করে না। নিজে সোমা বিয়ের আগে পর্যন্ত মায়ের নির্দেশেই সেজেছে। তা সে যাই হোক, আজ মিন্টু এই কি বলে বসলো, বাড়িটা আমার বাবার, আমার তাতে অধিকার আছে? কে শেখাচ্ছে এসব মিন্টুকে? সোমার ভয়ানক যেন সন্দেহ হয়, আদিক্ষেতায় গড়িয়ে পড়া বাপই সোহাগী মেয়েকে এ কথা বলেছে আহ্লাদ করে। আশ্চর্য, কথায় যে একটা ওজন থাকা দরকার তা যেন জানেই না সুপ্রিয়। এখন বিষবৃক্ষে ফুল ধরল। সোমা কোমরে আঁচল জড়িয়ে মাংস রাখছিল, সোমা তাই নিজে হাত দিতে পারেনি। আর তা না হলেই বা কি, সময় থাকলেই কি সোমা ছুঁতো ওটা? সোমা হাতের চামচখানা দরজার দিকে বাড়িয়ে ধরে স্থির ধাতব গলায় বলেছিল, যাও ফেলে দিয়ে এসো, 1 মিনিটও দেরি করো না। বান্ধবীর কাছ থেকে ফর্মুলা এনে একটি বিশেষ ধরনের মাংস রান্না করছিল সোমা। হঠাৎ বিরক্তিকর একটা আওয়াজ কানে আঘাত করল, মিউ মিউ মিউ, ক্ষীণ কুৎসিত অরুচিকর। আগে ভেবেছিল বাড়ির বাইরে কোথাও, কিন্তু ক্রমশই যেন কানের মধ্যে দিয়ে হাড়ে মজ্জায় ঢুকতে শুরু করলো। ছেদ ভেদহীন ওই মিউ 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 ধ্বনি মাথা খারাপ করে দিল সোমার। সোমা চাকরকে ডেকে বলল, ঘনশ্যাম, দেখ তো কোথায় একটা বেড়ালছানা বিশ্রীভাবে ডাকছে। ঘনশ্যাম তখনই 1/2 কিলোটা পেঁয়াজ বেটে উঠেছে, চোখে এবং মনে 2 জায়গাতেই দাহ। তাই ঘনশ্যাম কিছুমাত্র উদারতা না করে গুপ্তচরের কাজ করে বসল। বলল, ঘরেই ডাকছে, দিদিমণি নর্দমা থেকে তুলে এনেছে। শহরতলির নতুন রাস্তা, বুদ্ধিমানেরা সময়কালে জলের দরে জমি কিনে রেখেছে, এখন প্রাসাদতম বাড়ি বানিয়ে বসেছেন। কিন্তু বাড়ির সামনে এখনও সেই আদি ও অকৃত্রিম কাঁচা নর্দমার ভাগীরথী ধারা। সেই নর্দমার আশপাশ থেকে নিতান্ত শিশু মার্জার শাবকটিকে মিন্টু তুলে এনেছে তার মৃতকল্প অবস্থা দেখে। ঘনশ্যাম তার সাক্ষী। কিন্তু এতক্ষণ ঘনশ্যাম বলতে সাহস করেনি দিদিমণির কোপে পড়বার ভয়ে। সুযোগ পেয়ে বলে নিল। শুনে সোমার মাথার মধ্যে আগুন জ্বলে উঠল।
দিদিমণি নর্দমা থেকে তুলে এনেছে, আর তুই কিছু বলিসনি? বললে শুনবে যে। তা তুই আমায় বলে দিসনি কেন? ঘনশ্যাম সুযোগ ছাড়ছে না। ঘনশ্যাম ক্রুদ্ধ গলায় বলে, হ্যাঁ, বলে আমি ফাঁসি খাই আর কি? চমৎকার, তোমার ফাঁসি খাওয়াটাই বড় হলো। বলে সোমা আদা, হলুদ, দই, পেঁয়াজ বাটা মাখা হাতটা ধুয়ে মাংসটা একবার নেড়ে দিয়ে চামচটা হাতে করেই ড্রয়িং রুমে চলে এলো। দেখলো মিন্টু এক টুকরো বিস্কিট নিয়ে নিরুপায় ভঙ্গিতে বসে আছে। তার কোলের কাছে একটা কাদা মাখা ক্লেদাক্ত ঘেয়েও বিড়ালছানা। দেখে মাথা থেকে পা অবধি জ্বলে গেল সোমার। বলল, কি ওটা? মিন্টু সভয়ে মার দিকে তাকিয়ে আশ্রিতকে আর একটু আগলে বসল। ওটাকে এক্ষুনি ফেলে দিয়ে এসে সাবান দিয়ে হাত ধুয়ে জামা বদলে ফেলো, কড়া গলায় আদেশ দিল সোমা। হাতের চামচখানাকে বাড়িয়ে ধরে দরজাটা দেখিয়ে দিয়ে আদেশটাকে আরও প্রাঞ্জল করল। কিন্তু মিন্টু মার এই আদেশের মূল্য রাখল না। সেই অনর্থের গোড়াটাকে বুকে চেপে ধরে জেদের গলায় বলল, না না, না বললে আমার মুখের উপর। সোমা মেয়ের এই অবিশ্বাস্য স্পর্ধায় আগুন জ্বলে উঠল। ওই নোংরা কুৎসিত ঘেয় প্রাণীটাকে মেয়ের বুকের ওপর দেখে দিশাহারা হলো। তীব্র গলায় ডাকল, ঘনশ্যাম, ফিনাইলের বোতলটা নিয়ে এসো। ঘনশ্যাম কাছাকাছি ছিল। আজ্ঞা পালন করতে বিলম্ব হলো না। সোমা বলল, ওই বেড়ালটাকে নিয়ে দূর করে ফেলে দিয়ে এসো, আর কার্পেটের উপর ফিনাইল ছড়িয়ে দাও। ঘনশ্যাম এগিয়ে গেল। মুখে রেখায় রেখায় তার গোপন আনন্দ। দিদিমণি তার প্রতিপক্ষ। মিন্টুর অনেক উৎপাত, অনেক কিলচর নিঃশব্দে হজম করতে হয় তাকে। সেদিকে আবার সোমা অন্য নিয়মে চলে। চাকর এসে মনিবের মেয়ে নামে লাগাবে, এ তার অসহ্য। বলতে এলেই ওকে ধমক দেবে, লজ্জা করে না তোমার বুড়ো ধাড়ি? ওই বাচ্চাটার নামে লাগাতে এসেছো? এখন এই সুবর্ণ সুযোগে ঘনশ্যাম পুষে রাখা আক্রোশ চরিতার্থ করতে মিন্টুর দিকে হাত বাড়ালো। মিন্টু বাচ্চাটাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। তীক্ষ্ণ গলায় বলে উঠল, খবরদার, এর গায়ে হাত দিবি না, মেরে শেষ করে দেব। কি? আমার কথার উপরে কথা? সোমা সেই তেল ঝোল মাখা চামচটা দিয়েই মেয়ের মাথায় একটা ঠোকা দিয়ে বললে, ভেবেছ কি তুমি সাপের পা দেখেছ? ওই রাস্তার বিড়ালছানাটাকে কুড়িয়ে এনে বুকে তুলতে ঘেন্না করছে না? বমি আসছে না? হাইজিন পড়োনি তুমি? বিড়াল থেকে কত রকম রোগ ছড়ায় জানো না? ছেড়ে দাও, ঘনশ্যাম ফেলে দিয়ে আসুক। মিন্টু মার এই উগ্র মূর্তিতেও ভয় করল না। মিন্টু বরং আশ্রিতকে আরও অভয় দিয়ে বুকের আরও নিবিড় করে বলে উঠল, কেন ফেলে দিয়ে আসবো? ফেলে দিয়ে এলে মরে যাবে না বুঝি? আমি ওকে বাঁচাবো। ঘন্টা দুয়েক ধরে মার দৃষ্টি থেকে বাঁচিয়ে মিন্টু ওটাকে বাঁচাবার সাধনায় চালাচ্ছিল। কিন্তু হতভাগাটা নিজেই নিজের সর্বনাশ ডেকে আনলো। তার স্বরে আর্তনাদ জুড়ে দিল, সত্যিই কেন যে এত বড় বোকামি করে বসলো বাচ্চাটা? মিন্টু কি ওকে চুপি চুপি এ বাড়ির গিন্নি সম্পর্কে ওয়াকিবহল করেনি? বলেনি কি, দেখো বাপু, এ বাড়ির গিন্নিটি বেদম রাগী, যদি টের পায় তোমাকে আমি রাস্তার নর্দমা থেকে তুলে এনে সোফার নিচে লুকিয়ে রেখেছি, রক্ষে রাখবে না। চুপচাপ থাকবে তুমি। এখন তোমার শরীর খারাপ, সেরে ওঠো, তখন সাবান মাখিয়ে চান করিয়ে দেব। বাচ্চাটা তখন ঘাড় গুঁজে চুপ করেই পড়েছিল। মিন্টু তাকে বিস্কিট খাওয়াবার ব্যর্থ চেষ্টায় হতাশ হচ্ছিল। কিন্তু সহসা যে কি হলো, ডাকতে শুরু করলো সে, মিউ মিউ মিউ, অবিরাম একটানা ক্ষীর কাতর করুণ আর্তনাদ। যেন সমস্ত বিশ্ববিধানের অনিয়মের প্রতিবাদে অক্ষমের ক্ষীণ প্রশ্ন। যে প্রশ্নটাকে ভাষা দিলে হয়তো এই দাঁড়ায়, আমার মা কোথায়? আমার মাকে দেখতে পাচ্ছি না কেন? যে মা আমাকে খিদের সময় খেতে দিত, নরম বুকের আড়ালে গরম রাখত, কে আমায় দূরে সরিয়ে দিল সেই মার কাছ থেকে? হয়তো সোমার মতোই কেউ বিরক্তিকর আপদটাকে দূর করে টেনে ফেলে দিয়েছিল নর্দমায়। ওই মিউ মিউটা যে একটা ভাষা, আর সে ভাষার যে একটা রূপ হওয়া সম্ভব, তা খেয়াল করেনি।
প্রথমটা একেবারেই মৃতকল্প হয়ে গিয়েছিল। মিন্টু তুলে এনে ঘরে তোলার পর ডাকবার শক্তি ফিরে এলো তার, এবং মিন্টুর ওই বাঁচানোর সাধনাটাই তাকে আরও ভীত করে তুলল। অতএব বিধাতা প্রদত্ত ওই যে একটিমাত্র অস্ত্র, তারই সদ্ব্যবহার শুরু করে দিল। মিউ মিউ মিউ। মৃতকল্প বিড়ালছানার ওই মিউ মিউ ধ্বনি যে কি অসহনীয় বিরক্তিকর, সেটা আর কে না জানে। কাজেই সোমাকে দোষ দেওয়া যায় না। তাছাড়া মিন্টুর কোলে ওকে দেখে সোমার সর্বশরীর ঝিমঝিম করে আসছিল। তার উপর মিন্টুর ওই জেদ। সোমা আগুন ঝরা চোখে বলল, তুই ওকে বাঁচাবি? আর তোকে কে বাঁচাবে শুনি? জম? আমি বলে দিচ্ছি, আমার বাড়িতে ওই নোংরা কুৎসিত রোগের ডিপোটাকে রাখা চলবে না। ফেলো ফেলো। মাংসের তলাধরা গন্ধে ছুটে যাচ্ছিল সোমা, কিন্তু যাওয়া হলো না। 9 বছরের মেয়েটা তার কাটা চুল উড়িয়ে, ফ্রিল ফ্রক দুলিয়ে, ঘাড় বাঁকিয়ে আর চোখে আগুন জ্বেলে পৃথিবীর সেই চরমতম কূট প্রশ্নটি করে বসল। অধিকারের প্রশ্ন। বাড়িটা তো আমারই বাবার, আমার বুঝি তার একটা ঘরে একটু অধিকার নেই? সোমার কথাটা বুঝতে একটু সময় লাগলো, সোমার উত্তর দিতে সময় লাগলো। তারপর সোমা কর্কশ রূঢ় গলায় বলে উঠল, কি বললি? মিন্টু অবশ্য আর কিছু বলল না। মিন্টু তবু দাঁড়িয়ে রইল সেই বুনো ঘোড়ার মতো। ওদিকে নতুন ফর্মুলার মাংস ততক্ষণে পাড়াশুদ্ধ সকলকে জানিয়ে দিচ্ছে তার প্রতি অবহেলা করা হচ্ছে, তাকে দেখা হচ্ছে না। ছুটির সকালে সুপ্রিয় আড্ডায় বেরিয়েছিল। যখন ফিরল তখনও বেড়ালছানাটা সেই একটানা সুর চালিয়ে যাচ্ছে। ও বাড়ি ঢুকতেই সোমা লাল টকটকে মুখে বেরিয়ে এলো। এ লালের কারণ শুধু মেয়ের অপরিসীম ঔদ্ধত্যই নয়, মাংস। অনেক যত্নে, অনেক আহ্লাদে রাঁধতে বসেছিল, পুড়ে অখাদ্য হয়ে গেল। ছুটির সকালটা কি দিয়ে খেতে দেবে সুপ্রিয়কে? মিন্টুর কথা ভাবতে পারছে না, মিন্টুর নাম মুখে আনতে পারছে না। সোমার মনে হচ্ছে তার মনের জগতে মিন্টু নামের যে ভূখণ্ডটুকু ছিল, সেটা যেন সহস্র সাপে ভরে গেছে। কিলবিল করছে সেই সাপগুলো। মিন্টু নষ্ট হয়ে গেছে, মিন্টুর আর আদায় নেই। কিন্তু সুপ্রিয় এ কি বলল? সোমা বুঝি দুঃস্বপ্নেও এতটা আশঙ্কা করেনি? সুপ্রিয় হা হা করে হেসে উঠে বলল, বলেছে এই কথা মিন্টু? বড় হয়ে ও নির্ঘাত লয়ার হবে। হ্যাঁ, এই রকম অবিশ্বাস্য বিস্ময়কর কথাটাই বলল সুপ্রিয়। যখন শুনল মিন্টু বলেছে বাড়িটা তো আমারই বাবার, সে বাড়িতে আমার একটু অধিকার নেই। হাসছো তুমি? রগটা টিপে ধরে বসে পড়ে সোমা। তা হাসির কথায় হাসবো না? এটা তাহলে তোমার কাছে হাসির কথা হলো? 9 বছরের মেয়ে এক্ষুনি তার বাপের বিষয় সম্পত্তি নিয়ে মায়ের সঙ্গে লড়তে এলো, এটা হাস্যকর? মেয়েটা 9 বছরের বলেই হাস্যকর। সুপ্রিয় বলে, 36 বছরের হলে ভীতিকর হতো। তুমি যদি ওই বেড়ালছানাটাকে দূর না করো, তো আমি আর এ বাড়িতে জলগ্রহণ করছি না। বেলা 12টা, ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর। সুপ্রিয় এই রোদটা ভেঙে এসেছে, এখনও স্নানাহার হয়নি। সুপ্রিয়রও মাথা ঝাঁ ঝাঁ করে ওঠে। সুপ্রিয় দুঃসাহসে ভর করে বলে ফেলে, চিরটা দিন তিলকে তাল করেই গেলে। মেয়েটা তোমার নিজের না সতীনের? সোমা রক্তবর্ণ চোখ মেলে বলে, সতীনের থেকেও বেশি। মেয়েটা তোমার, তোমার একার। তাই তুমি তাকে বুঝতে দিয়েছ চিরকালটা, তাই শিখিয়ে এসেছ। তাই আজ তোমার মেয়ে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শিখেছে, আমাকে তার বাপের বিষয়ের ভাগ দেখাতে এসেছে। বেশ, তোমরা বাপ মেয়ে থেকো সুখে, আমি আর কিচ্ছুটি বলবো না। তবে এও বলে দিচ্ছি, ওই মেয়ে বিড়ালছানা বুকে করে তোমার মেয়ে যদি ডিপথিরিয়ার হয়, যদি মরে, আমি তাকিয়েও দেখব না। সুপ্রিয় এবার গম্ভীর হয়। সুপ্রিয়র মুখও লাল হয়ে ওঠে। সুপ্রিয় সেই মিউ মিউ ধ্বনি অনুসরণ করে ড্রয়িং রুমে এসে দেখে মিন্টু নিজের একটা জামা পেতে ওটা ঘেয়েও বিড়াল বাচ্চাটাকে শুইয়ে তার একান্ত প্রতিবাদ সত্ত্বেও একখানা বিস্কিট খাওয়াবার চেষ্টা করছে। মিন্টুর হাতে একমাত্র সেই আহার্যটুকুই আছে। প্রথমেই এনে ঘনশ্যামকে বলেছিল, এই একটু দুধ এনে একে খাইয়ে দে তো। কিন্তু ঘনশ্যাম তাচ্ছিল্যের গলায় বলেছিল, আমার দ্বারা হবে না, ওটার গায়ে হাত দিলে আমার ব্যায়ামও হবে। ঠিক আছে, যা।
ক্রুদ্ধ মিন্টু বলেছিল, আমি বিস্কিট খাওয়াচ্ছি। তদবধি এই দীর্ঘ সময় ধরে ওই একখানা বিস্কিট নিয়ে আপ্রাণ সাধনা চলছে তার। একটু খা না রে, দেখবি খুব ভালো লাগবে। কখনো তো খাসনি, জানিস না কেমন খেতে। একটুখানি খা রে। আচ্ছা, তুই এত বোকা কেন রে? না খেলে মানুষ মরে যায়, তাও জানিস না? এই দেখ না, আমি কম খাই বলে তাই এত রোগা। তবু তো আমার মা আছে, জোর করে করে খাওয়ায়। আর ভেবে দেখ, তোর মাও নেই, কে তোকে খাওয়াবে? এক টুকরো খেলেই তক্ষুনি তোর গায়ে জোর আসবে, তখন বুঝবি। যে মেয়ে মার সঙ্গে বাবার বাড়ি অধিকার তুলে ঝগড়া করতে পারে, সেই মেয়েই হেন ছেলেমানুষি করতে পারে, এটা অবিশ্বাস্য। তবু সেই অবিশ্বাস্য কাণ্ডটাই ঘটছে। আর এটাই হয়তো সত্যকার মিন্টু। চোখে আগুন ঝরানো মিন্টুটা শুধু তার মার কার্বন কপি। শিশুর মতো এমন অনুকরণ প্রিয় আর কে আছে? সুপ্রিয় ঘরে ঢুকে থমকে দাঁড়ালো। সুপ্রিয় তার মেয়ের মৃদু অনুনয় শুনতে পেল। একটুখানি খা না রে বাবা, এতক্ষণ সাধছি, না খেলে বাঁচবি না, সে জ্ঞানও নেই তোর। সুপ্রিয় হয়তো মেয়েকে তিরস্কারই করতে এসেছিল। সুপ্রিয় হয়তো বিড়াল ছানাটাকে দূর করবে বলে স্থির করেছিল। কিন্তু সুপ্রিয় ওই করুণ অনুনয়ের ভঙ্গিতে কেমন বিচলিত হয়ে গেল। বলল, তুই কি বোকা রে মিন্টু? বিড়াল ছানা কখনো বিস্কিট খায়? মিন্টু বাবার গলা পেয়ে যেন হাতে স্বর্গ পেল। বলে উঠল, বাবা তুমি এসেছো? এত দেরি করলে কেন? আমি তখন থেকে শুধু তোমার কথাই ভাবছি। দেখো না বাবা, ও কিচ্ছু খাচ্ছে না, মরে যাবে না। আমি তখন থেকে শুধু তোমার কথাই ভাবছি। তার মানে সেখানে বিশ্বাস, সেখানে আশা। সুপ্রিয় কি তার স্ত্রীর মনোরঞ্জন করতে এই সরল বিশ্বাসের মাথায় হাতুড়ির ঘা বসাবে? তা পারল না সুপ্রিয়। সুপ্রিয় বলল, ওকে একটু দুধ খাওয়ানো দরকার। দুধ প্রসঙ্গে হঠাৎ কেঁদে ফেলে মিন্টু। আমি বুঝি জানি না তা? ঘনশ্যামকে তো বলেও ছিলাম, কিন্তু ঘনশ্যাম পাঁজিটা দিল না। আর মা তো হাতের একটা অসহায় ভঙ্গি করলো মিন্টু। এবার সুপ্রিয় আসতে বলে, তোমার মা তো ঠিকই বলেছেন মিন্টু। ওই বাচ্চাটা কত নোংরা, কত কাদা মাখা। ওকে একটু চান পর্যন্ত করানো হয়নি, অথচ তুমি ওকে কোলে করেছো। এতে তোমার অসুখ করতে পারে তো? বুঝি তো বাবা সবই। মিন্টু গিন্নির গলায় বলল, বিড়াল থেকে ডিপথেরিয়া ইত্যাদি অসুখ হতে পারে, কিন্তু ওর মরে যাওয়ার থেকে আমার একটু অসুখের ভয়ই বড় হলো। সুপ্রিয় মাথা নিচু করল। সুপ্রিয় এই পরম সরলতার সামনে পৃথিবীর চরম সত্য কথাটা বলতে পারল না। বলতে পারল না, একজনের কেশাগ্রভাগের নিরাপত্তার জন্য অসংখ্য মৃত্যু কিছুই নয়। একজনের কণিকামাত্র স্বার্থের বদলে বহু অসংখ্য স্বার্থ নিষ্পিষ্ট হওয়ায় এই পৃথিবীর নিয়ম। সুপ্রিয় শুধু বলল, তা একটু চান করিয়ে নিলেই ভালো হতো। বাহ, অসুখের ওপর চান করবে কি করে বাবা? আমরা জ্বর হলে চান করি, সেরে গেলে সাবান দিয়ে চান করিয়ে ফর্সা করিয়ে ফিতে টিতে বেঁধে কি সুন্দর করে দেব দেখো। সুপ্রিয় বাইরে বেরিয়ে এসে ঘনশ্যামকে বলল, এই ওই বেড়াল ছানাটাকে একটু দুধ দে দেখি। সোমা অবশ্য আশা করেনি যে সুপ্রিয় খুব একটা শাসন করবে মেয়েকে, কিন্তু এতটাও বুঝি আশা করেনি। চাকরকে ডেকে হুকুম, ওকে একটু দুধ খাওয়া। সোমাকে এত অপমান! ভেবেছে কি ও? টাকা রোজগার করে বলে মাথায় পা দিয়ে হাঁটবে? সোমার মুখটা ক্রমশ কঠোর হতে থাকলো, আরও কঠোর, আরও কঠোর। মিন্টু বলেছিল, দেখো বাবা, পরে ফর্সা করে ফিতে টিতে বেঁধে কি সুন্দর করে দেব ওকে। কিন্তু সে দৃশ্য আর দেখানো হলো না মিন্টুর ভাগ্যে। ধুক ধুক করা প্রাণটুকু বিন্দু কয়েক দুধ খাওয়ার খানিক পরেই স্থির হয়ে গেল। ঘনশ্যাম একটা প্লেটে করে দুধ এনেছে দেখে হৃষ্টচিত্তে স্নান করতে গিয়েছিল মিন্টু। বাবা বলল, খেয়ে নিয়ে তবে ওর গায়ে হাত দিও মিন্টু। মিন্টু বাবার এই আদেশ পালন করেছিল। তাছাড়া খিদেও পেয়েছিল দারুণ। কখন থেকে খাচ্ছে। পোড়া মাংস দিয়ে যা ভাত খেলো মিন্টু, ষোড়শ প্রচার দিয়েও কোনোদিন তত খায় না। কিন্তু তারপরেই কি হলো মিন্টুর? কেন অমন পাগলের মতো চিৎকার করে উঠল, ও বাবা, তুমি কেন আমায় খেতে বললে? ও বাবা, বাবা গো!
পোড়া মাংস খেয়ে কি মিন্টুর পেট ব্যথা করে উঠল, নাকি বেশি খেয়ে? ছুটে এলো সুপ্রিয়, ছুটে এলো সোমাও, ঘনশ্যামও। বাড়ির 4টি প্রাণী একই সঙ্গে একই দৃশ্য দেখতে পেল। সেই মৃতকল্প প্রাণীটা মরে শেষ হয়ে পড়ে আছে বীভৎস একটা ভঙ্গিতে। গলাটা কাত হয়ে গেছে, মুখটা দিয়ে খানিকটা ক্লেদাক্ত জল গড়াচ্ছে। এখন আর মিন্টুর ওর দিকে তাকাবারও সাহস হচ্ছে না। মিউ মিউ ধ্বনিটা থেমে যাওয়ায় ও ভাবছিল দুধ খেয়ে পেট ভরেছে ওর, বলে আর কাঁদছে না। থেমে যাওয়ার মানে তাহলে এই? সুপ্রিয় মেয়ের সেই সিদিয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে তারপর তাকালো সোমার কাঠ মুখের দিকে। একটু নিষ্ঠুর হাসি হেসে বলল, তোমাদের মেয়েদের ভাঁড়ারে বুঝি তেল মশলার মতো বিশেষ স্টকটুকু সর্বদা মজুদ থাকে, যাতে দরকার হলে হাতের কাছে পাওয়া যায়? সোমার কাঠ মুখটা হঠাৎ শিথিল হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় সোমা। ঝাপসা গলায় বলে, কি বলছো? না, বলছি না কিছু, শুধু দেখছি। সারা জীবনের মতো নিশ্চিন্ততাটা ঘুচে গেল। শেষ হলো গল্প পুঁজি। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।